নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাবো সেটি তারাপদ রায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, পটললাল ও মিস জুলেখা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, তারাপদ রায়ের লেখা একটি খুব মজার মন ভালো করা গল্প, পটললাল ও মিস জুলেখা। বহুবিবাহ এখন আর রীতিসম্মত নয়। সমাজে এমন অনেক পুরুষ এমনকি মহিলা আছেন যারা জীবনে বেশ কয়েকবার বিয়ে করেছেন, কিন্তু একসঙ্গে একাধিক স্বামী বা স্ত্রী থাকা আইন সিদ্ধ নয়। এখন বিয়ের পরে প্রতিটি বিয়ের আগেই পূর্ববর্তী বিয়ের আইনত বিচ্ছেদ না করে নতুন বিয়ে আইনের চোখে অসিদ্ধ। তবে হলিউডের এক অভিনেত্রীর কথা শোনা যায়, তার এতবার বিয়ে হয়েছে ও বিয়ে ভেঙেছে যে তার হিসেব মিলছে না। দেখা যাচ্ছে যে তিনি যতবার বিয়ে করেছেন তার চেয়ে একবার বেশি ডিভোর্স করে বসে আছেন। পটললাল ও মিস জুলেখার এই রহস্য কাহিনীও বহু বিবাহ জড়িত। তবে কোনো পরিচিত বা অপরিচিত স্ত্রী বা পুরুষ কাউকেই আহত করা এই কাল্পনিক গল্পের উদ্দেশ্য নয়। কয়েকটি চরিত্র বেছে নিয়েছি, নেহাতি রচনার প্রয়োজনে। বাস্তব জীবনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। কোনো চরিত্রই কোনো জীবিত বা মৃত ব্যক্তির ছায়াবলম্বনে গঠিত নয়। নকুল শুকুল ওরফে ডাক্তার সহদেব সুখ। আজ কয়েকদিন হলো ভয়াবহ গরম পড়েছে। কলকাতায় এত গরম বহুকাল পড়েনি। বৈশাখের শেষ দিকে অল্প বৃষ্টি হয়েছিল। পুরো জ্যৈষ্ঠ মাসটা খাঁ খাঁ গনগন করে জ্বলছে। আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি নামতে এবার আষাঢ় মাস এসে যাবে। এই গরমের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয়েছে মর্মান্তিক লোডশেডিং। তবে লোডশেডিংয়ে ডাক্তার সহদেব সুখের খুব অসুবিধে হয় না। তার নিজের ভালো ইনভার্টার আছে। রাতে ঘুমের মধ্যে যদি লোডশেডিং হয়ে যায়, পাখা ঠিকমতোই ঘুরতে থাকে। সহদেব টেরও পান না। কিন্তু পাখা ঘুরলেই তো হলো না। পাখার বাতাসে এই গরমে আর সেই স্বস্তি নেই। শেষ রাতের দিকে পাখার বাতাস পর্যন্ত গরম হয়ে যায়। সারা শরীর ঘামে ভেজা। বিছানায় চাদর প্যাঁচ প্যাঁচ করছে। ঘুম থেকে উঠে পাখাটা বন্ধ করে দিয়ে একটু জানালার পাশে গিয়ে দাঁড়ান সহদেব। ভোরের ঠান্ডা হাওয়ায় একটু আরাম লাগে। তারপর বাথরুম টাথরুম সাঙ্গ করে শর্টস আর রঙিন গেঞ্জি পরে তিনি ময়দানের দিকে হাঁটতে বেরিয়ে পড়েন। করেয়া রোডের এই বাড়িতে সহদেব একাই থাকেন। বাড়ির লোকেরা মেদিনীপুরের ভবগ্রামে দেশের বাড়িতে। এতে সুবিধেই হয়। ডাক্তার সহদেব সুখ একজন প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক ডাক্তারই শুধু নন, কৃতবিদ্য গোয়েন্দাও। তবে খুন ডাকাতি মারামারির গোয়েন্দাগিরি মোটেই পছন্দ নয় সহদেব বাবুর। রক্ত দেখলে তার মাথা ঝিমঝিম করে। তিনি জাল, জোচ্চুরি, অপহরণ, কিডন্যাপিং ইত্যাদির তদন্তে পারদর্শী। করেয়া রোড থেকে ময়দান কাছে নয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত যাতায়াতে প্রায় 4 মাইল হয়ে যায়। বেগবাগান দিয়ে বেরিয়ে জগদীশচন্দ্র বসু রোড ধরে থিয়েটার রোড বরাবর হেঁটে যান সহদেব। এটাই তার সারাদিনের ব্যায়াম, মর্নিং ওয়াক। আজ একটু আগেই উঠে পড়েছেন সহদেব বাবু। সারা রাত তার ভালো করে ঘুম হয়নি। গতকাল বিকেলেই এসেছে একটা নতুন কেস। খুবই জটিল আর রহস্যময় কেস। বাংলা থিয়েটারের উদীয়মান ক্যাবারে নর্তকী মিস জুলেখার স্বামী পটললাল পালকে কে বা কারা পরশুদিন রাতে চুরি করে নিয়ে গেছে। তবে পটললালকে সত্যিই অপহরণ করা হয়েছে না তিনি নিজেই পালিয়েছেন, সে বিষয়ে ডাক্তার সহদেবের মনে বেশ খটকা আছে। এই খটকাই এই অন্তর্ধান কাহিনীর চারপাশে একটা রহস্যের বেড়াজাল ছড়িয়েছে। আর তাই ভাবতে ভাবতে রাতের ঘুম চটে গিয়েছিল সহদেব বাবুর। ডাক্তার সহদেব সুখের পূর্ব নাম নকুল শুকুল। নকুল নামটি তেমন অপ্রচলিত কিছু নয়। আমাদের আশেপাশে নকুল নামের লোক অনেক সময়ই দেখা যায়। ভবানীপুরের পাড়ায় একসময় একই রাস্তায় 2 নকুল ছিল, যার জন্যে একজনকে বলা হতো অহিনকুল আর অন্যজনকে বলা হতো মহিনকুল।
সেই রকম শুকুল পদবীটিও তেমন অচেনা কিছু নয়। শুকুল পদবীধারী লোকের সংখ্যা কিছু কম নয়, কিন্তু দুয়ে মিলে একটু অসুবিধে হচ্ছিল। নকুল শুকুল নামটি হয়তো অনুপ্রাসের জন্যেই হাস্যকর মনে হয়। ব্যাপারটা সহদেববাবু টের পেয়েছিলেন কলকাতায় ডাক্তারি করতে এসে। তারপরে যখন শখের গোয়েন্দাগিরি আরম্ভ করলেন, স্পষ্টই অনুভব করলেন এই নকুল শুকুল নাম চলবে না। এই প্রসঙ্গে দু একটা প্রাচীন কথা বলতে হয়। সহদেববাবুর বাবা জগন্নাথ শুকুল তাদের ভবগ্রামের শখের যাত্রা দলের সভাপতি ছিলেন। নিজে পালাকার ছিলেন, অর্থাৎ যাত্রার নাটক লিখতেন। তাছাড়া নিজে অভিনয়ও করতেন। পরিষ্কারভাবে বলা উচিত, জগন্নাথবাবু যাত্রা পাগল ছিলেন। বহু খেটে তিনি একটা যাত্রা পালা লিখেছিলেন মহাভারতের কাহিনী নিয়ে। সেই কাহিনীর নাম ছিল আমি কৌরব আমি পাণ্ডব। আজকালকার দিনে ওই রকম একটা পালা লিখলে তিনি খ্যাতি ও অর্থ দুই পেতেন, অনায়াসেই পেতেন। গ্রাম্য যাত্রাকার জগন্নাথবাবুর সেরকম সৌভাগ্য অবশ্য হয়নি, কিন্তু মহাভারত নিয়ে পালা লিখে মহাভারতের কাহিনীতে তার হৃদয় ও মন নিমজ্জিত হয়ে গিয়েছিল। ওই আমি কৌরব আমি পাণ্ডব নামক তাঁর স্বরচিত পালায় তিনি পাণ্ডু রাজার ভূমিকায় অবতীর্ণ হতেন। কেমন অভিনয় করতেন তা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কিন্তু আসল কথা হলো তিনি নিজের বাস্তব জীবনেও পাণ্ডু রাজা বনে গেলেন। পরপর 4টি পুত্র সন্তান জন্মেছিল জগন্নাথবাবুর স্ত্রীর গর্ভে। তাদের নামকরণ হলো যথাক্রমে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এবং নকুল। প্রথমে 3টি সন্তান জন্মানো পর্যন্ত তিনি তাঁর স্ত্রীকে কুন্তি বলে ডাকতেন। চতুর্থ সন্তান নকুল জন্মানোর পর তিনি সেই স্ত্রীকে মাদ্রি বলে ডাকা শুরু করলেন। মধ্যে একবার জগন্নাথবাবুর মাথায় এমন বুদ্ধিও ঢুকে গিয়েছিল যে তিনি দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করবেন এবং দ্বিতীয় স্ত্রীর নাম দেবেন মাদ্রি, এমন মনস্থ করেছিলেন তিনি। কিন্তু তার সে স্বপ্ন সফল হয়নি। প্রথমা স্ত্রী মানে সহদেববাবুর মাকে তিনি অসম্ভব ভয় পেতেন। অপরিসীম নির্যাতনের ভয়ে তিনি পরের বার বিয়ে করতে এগোননি, এগোতে সাহস পাননি আর কি। ফলে বাধ্য হয়েই একই স্ত্রীকে প্রথমে কুন্তি এবং পরে মাদ্রি বলে সম্বোধন করতেন। কিন্তু এর চেয়েও খারাপ ব্যাপার ঘটল। জগন্নাথবাবু পঞ্চম পুত্র জন্মানোর আগেই একদিন মধ্যরাতে আমি কৌরব আমি পাণ্ডব যাত্রাপালায় 3য় অঙ্কের 4র্থ দৃশ্যে দেহ রক্ষা করলেন। মাদ্রির মৃত্যুর পরে তার নিজের বুকে 2বার করাঘাত করার কথা ছিল। তিনি নিজেই এই নির্দেশ রচনা করেছিলেন তার পালায়। কিন্তু সেদিন উত্তেজনাবশত তিনি 26 বার বুকে করাঘাত করেছিলেন এবং সেটাই তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ওই সময় তার স্ত্রীর সন্তান সম্ভাবনা না থাকায় সহদেবের আর জন্মগ্রহণ করা সম্ভব হয়নি। পরিণত বয়সে নকুল শুকুল যখন যথাক্রমে ডাক্তারি ও গোয়েন্দাগিরি শুরু করলেন, তিনি ভেবে দেখলেন যে নাম বদলানো অবশ্যই জরুরি। এ কথাটা তার মাথায় এলো যে তারা 5 পাণ্ডব না হয়ে 4 পাণ্ডব হয়েছেন। পঞ্চম পাণ্ডব যার হওয়ার কথা ছিল সে হলো সহদেব। তার যমজ ভ্রাতা হয়ে যার জন্মানো উচিত ছিল, যমজ নামে একই লোক প্রায় বলা যায়, সুতরাং যে নকুল সেই সহদেব হতে পারে। এই রকম জটিল চিন্তার পরিণতি দাঁড়ালো যে নকুল ভাবতে লাগলেন, আমার নামও তো সহদেব হতে পারত, আমি কেন সহদেব হব না? সহদেব নামটা ভালোই। তাছাড়া নকুল শুকুলের অন্তর্মিল থেকে অব্যাহতিও পাওয়া যায়। এই সময়ে চারিদিকে আদালতে এফিডেভিট করে নাম পদবি বদলানোর ধুম চলছে। খবরের কাগজের পাতায় সারি সারি নাম পদবি বদলের বিজ্ঞপ্তি। ব্যারাকপুরের 1ম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কোর্টে এফিডেভিট করে ভ্যাবলচন্দার শ্রীযুক্ত উত্তম কুমার হয়েছেন। আলিপুর আদালতে হলফনামা করা হয়েছে যে আমি শামসুল হক আজ হইতে নজরুল ইসলাম হইলাম।
কেউ কেউ নিজের নামই শুধু নয়, বাবার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে। দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন বেরিয়েছে, আমি খগারাম চট্টরাজ, পিতা নগারাম চট্টরাজ, সাকিন বাসুদেবপুর, ডাকঘর বাসুদেবপুর, ব্যাংকশাল কোর্টের এভিডেভিড বলে খগেন চট্টোপাধ্যায় পিতা নগেন চট্টোপাধ্যায় হইয়াছে। বাবার নাম বদলানোর অবশ্য প্রয়োজন পড়েনি নকুল শুকুলের। তিনি কাউকে কিছু না জানিয়ে মাত্র 25 টাকা খরচ করে শেয়ালদা কোর্টে গিয়ে এফিডেভিট করে এলেন। ব্যাপারটা আদালতের আঙিনায় রীতিমতো জলভাতের মতো হয়ে গেছে। আগেই টাইপ করা আছে স্ট্যাম্প পেপারে, শুধু শূন্যস্থানে বর্তমান নাম এবং আকাঙ্ক্ষিত নাম, সেই সঙ্গে ঠিকানা ইত্যাদি বসিয়ে দিলেই হলো। তারপর হাকিমের সামনে একজন উকিল শনাক্ত করবে। ঘণ্টা দুয়েকের মধ্যে কাজটা সারা হয়ে গেল। রাতারাতির চেয়েও তাড়াতাড়ি নকুল শুকুল সহদেব শুকুল হয়ে গেলেন। কথায় বলে মানুষের লোভের শেষ নেই। সহদেব শুকুলে পরিণত হয়েও নকুলবাবুর মনে সুখ নেই। এবার নাম নয়, পদবি বদলের দিকে ঝোঁক পড়ল তার। পৈতৃক শুকুল পদবিটা বিসর্জন দিয়ে একটা নতুন পদবি নিতে হবে। অবশেষে তিনি নিজেই অনেক ভেবেচিন্তে স্থির করলেন, শুকুল পদবিটা ছেঁটে সুখ করলেই বেশ মডার্ন হয়ে যাবে। নকুল শুকুল থেকে সহদেব সুখ হতে আরেকটা এফিডেভিট লাগলো। প্রথমেই তার মাথায় ব্যাপারটা খেললে একটা এফিডেভিটেই ঝামেলা মিটত। আরেকবার শেয়ালদা আদালতে 25 টাকা এবং 2 ঘন্টা সময় ব্যয় করে সহদেব সুখের আবির্ভাব হলো। গোয়েন্দাপ্রবর ডাক্তার সহদেব সুখের এই সংক্ষিপ্ত অথচ প্রয়োজনীয় পূর্ববৃত্তান্তের পর এবার আজকের সকালের ঘটনায় ফেরা যাক। ভিক্টোরিয়ার সামনে থেকে প্রাতঃভ্রমণ সেরে করিয়া রোডের দিকে ফিরছিলেন সহদেব। একটু অন্যমনস্কই ছিলেন তিনি, থাকারই কথা। মাথার মধ্যে ঘুরছে মিস জুলেখার স্বামী পটললাল পালের রহস্যময়ভাবে গায়েব হয়ে যাওয়ার প্রসঙ্গ। সেই সঙ্গে গতকাল সন্ধ্যায় সরোজিনী মঞ্চে যৌবনের লীলা নাটকে মিস জুলেখার উদ্দাম মোহময়ী নৃত্যের চমক ঠমকগুলি, দৈহিক মোচড়গুলি ছেঁড়া ছেঁড়া ছবির মতো চোখের সামনে এখনও ভাসছে। অনিদ্রা, গরম, রহস্য ও উত্তেজনাচারে মিলে একটু ঘোরের মধ্যেই আছেন সহদেববাবু। অনেক নেশা করলে কোনো কোনো সময়ে পরের দিন সকালেও এরকম ঘোর থাকে। তবে ময়দানে খোলা হাওয়ায় হেঁটে এখন একটু ভালো লাগছে। থিয়েটার রোড আর চৌরঙ্গির মোড়ে এক ডাবওয়ালা বসে। এই 7 সকালেই তার ব্যবসা শুরু হয়ে যায়। ময়দান ও ভিক্টোরিয়া মেমোরিয়াল প্রত্যাগত ভ্রমণকারীরা কেউ কেউ এখানটায় দাঁড়িয়ে সুনির্মল কচি নারকেল বাড়ি পান করেন। ডাবওয়ালাকে চেনেন সহদেববাবু। মাঝে মধ্যে একটা ডাব এর কাছ থেকে কিনে খান। আজকেও একটা খেলে ভালো হতো। ডাবওয়ালার কাছে গিয়ে সহদেববাবু দাঁড়ালেন। লোকটাও তখন ডাবের কাঁদি গুছিয়ে সাজাচ্ছে। সহদেববাবু দেখলেন এ লোকটা পুরনো ডাবওয়ালা নয়। সে লোকটা লুঙ্গি পরত, সঙ্গে রঙিন ফতুয়া। বোধহয় দেশে গেছে। তার অবর্তমানে নতুন লোকটা এখনো হয়তো কিছুদিন ব্যবসাটা চালাবে। এই নতুন লোকটা মোটেই ডাবওয়ালা টাইপের সন্ডা চেহারার নয়। রোগা, পরনে কালো ফুল প্যান্ট, লাল স্পোর্টস গেঞ্জি, হাতে ঘড়িও রয়েছে। তাছাড়া দ্বিতীয়বার চাঁদের মতো ক্ষীণ স্টাইলিশ গোঁফ, ব্যাকব্রাশ চুল। দেখে রাস্তার ফেরিওয়ালা বলে ভাবা কঠিন। লোকটির কাছে গিয়ে একটা ডাব চাইলেন সহদেববাবু। ডাবের কাঁদির পাশে রাখা একটা চটের থলের মধ্যে লোকটা হাত ঢুকিয়ে কি খুঁজল। তারপর বলল, ডাব কাটার কাটারি দেখছি নেই। সহদেববাবু পুরনো লোক, সমস্যাটা জানেন। ডাব বিক্রি হয়ে গেলে বিকেলে ফেরার সময় আগের লোকটা ওপাশের 16 তলা বাড়িটার কেয়ারটেকারের কাছে দা জমা রেখে যেত। পরের দিন সকালে 17 তলায় চিলেকোঠায় যেখানে ওই কেয়ারটেকার থাকে সেখানে গিয়ে দাটা ফেরত নিয়ে আসত। এর বিনিময়ে কেয়ারটেকার বাবু দৈনিক একটা ডাব বিনামূল্যে পান করতেন। সহদেববাবু এই ব্যাপারটা নতুন লোকটিকে বললেন। লোকটি বলল, ও তাই বলুন, ডাবওয়ালা তো এ কথা আমাকে কিছু বলেনি।
তারপর, আপনি একটু দাঁড়ান, আমি তাড়াতাড়ি গিয়ে কাটারিটা নিয়ে আসছি। এই বলে লোকটা 16 তলা বাড়ির দিকে দ্রুত পা চালিয়ে চলে গেল। লোকটা চলে যাওয়ার পর সহদেববাবুর খেয়াল হলো পুরনো ডাবওয়ালাটা দেহাতি হিন্দিতে কথা বলতো, আর এই লোকটা পরিষ্কার বাংলায় কথা বলছে। এক হিসেবে খুশিই হলেন সহদেববাবু। তাহলে বাঙালি যুবকেরা এখন রাস্তায় ডাবের ব্যাপারীর ব্যবসাও করছে। কিছু না করার চেয়ে চুরি জোচ্চুরি করার চেয়ে এ কাজ করা ঢের ঢের ভালো। হাজার হলেও স্বাধীন ব্যবসা তো। লোকটিকে মনে মনে প্রশংসা করলেন সহদেববাবু। কিন্তু লোকটি যে কাটারি আনতে গেল, সে যে গেল আর তো ফেরে না। এদিকে রাস্তায় ওই বহুতল বাড়িটার সামনে কিসের যেন রীতিমতো শোরগোল শুরু হয়েছে। ডাবের লোকটি নিশ্চয়ই ওখানেই দাঁড়িয়ে পড়েছে। সহদেববাবু এবার একটু বিরক্তই হলেন। এই জন্যেই বাঙালির ব্যবসা হয় না। ডাব বেচা বন্ধ করে রাস্তায় হট্টগোলে লিপ্ত হলে কচু ব্যবসা হবে। রাগ করে ডাব না খেয়েই সহদেববাবু বাড়ির পথ ধরলেন। পথে যেতে যেতেই শুনলেন একটা ডাকাত মারাত্মক অস্ত্র নিয়ে ওই 16 তলা ফ্ল্যাট বাড়িটায় ঢুকেছিল। লিফটে করে ওপরে উঠে যাচ্ছিল। আজকাল খুব সকালের দিকে এ ধরনের ফ্ল্যাট বাড়িগুলোতে এরকম রাহাজানি প্রায়ই হচ্ছে। সুখের কথা, লিফটটা ছাড়তে না ছাড়তেই লোডশেডিং হয়ে ডাকাতটা লিফটের মধ্যেই আটকিয়ে যায়। রাস্তা থেকেই ডাকাতটাকে দেখা যাচ্ছে। একতলার মানে গ্রাউন্ড ফ্লোরের একটু উঁচুতে লিফটের মধ্যে কোলাপসিবল গেটের ফাঁকে লোকটার গলা অবধি দেখা যাচ্ছে। পরনে কালো প্যান্ট, লাল গেঞ্জি, হাতে কাটারি। জানা গেল পুলিশে ফোন করা হয়েছে, এখনই পুলিশ আসছে। কিন্তু সহদেববাবুর কেমন মনে হলো এ তো সেই রাস্তায় ডাবওয়ালাটা। লাল স্পোর্টস গেঞ্জি, কালো ফুল প্যান্ট, হাতে কাটারি। নিশ্চয়ই লোকটা কাটারি নিয়ে নেমে আসছিল, সেই সময় আটকিয়ে গেছে। ওঠার সময় আটকায়নি, তখন কাটারি কোথায় পাবে? এখনই পুলিশ এসে যাবে, লোকটাকে ধরে নিয়ে যাবে। সারাদিন ধরে ফুটপাথে ডাবের কাঁদি পড়ে থাকবে। লোকটা কবে ছাড়া পাবে কে জানে। এই বাড়ির কেয়ারটেকার ওকে রক্ষা করতে পারে। বাড়ির দিকে ফিরতে ফিরতে সহদেববাবুর মনে হলো এ ব্যাপারে তারও একটু দায়িত্ব আছে। তার জন্যেই লোকটি কাটারি আনতে গিয়েছিল। গোয়েন্দা দপ্তরের সঙ্গে সহদেববাবুর ভালোই সম্পর্ক রয়েছে, কিন্তু সাধারণ পুলিশেরা শখের গোয়েন্দাদের মোটেই পছন্দ করে না। দু একবার সহদেববাবু সেটা হাড়ে হাড়ে টের পেয়েছেন। আজকে গোলমালের মধ্যে মাথা গলালে পুলিশ হয়তো তাকেও জড়াবে। তার যে গোয়েন্দা দপ্তরে সরাসরি যোগাযোগ আছে, সেখানে যে তার বেশ খাতির, তার পক্ষে সবটা পুলিশকে জানানো সম্ভব নয়। তাছাড়া পটললাল পালের অন্তর্ধান রহস্যের অবিলম্বে সমাধান করতে হবে। সেই সূত্রে মিস জুলেখার সঙ্গে আজ বিকালবেলাতেই আবার অ্যাপয়েন্টমেন্ট আছে। সুতরাং আপাতত পুলিশ এড়িয়ে যাওয়াই ভালো। ঝুট ঝামেলায় জড়িয়ে লাভ নেই। মিস জুলেখা ওরফে শ্রীমতী লেখা ভট্টাচার্য। মিস জুলেখার নাম শুনে যদি কেউ ধরে নেন যে তিনি কোনো অ্যাংলো ইন্ডিয়ান তরুণী, তবে তিনি খুব ভুল করবেন। প্রথমেই সেই ভ্রান্তি নিরসন করা দরকার। ডাক্তার সহদেব সুকের মতো মিস জুলেখারও একটি পূর্ব নাম রয়েছে। অবশ্য তিনি আদালতে এফিডেভিট করে খবরের কাগজে বিজ্ঞাপন দিয়ে নাম বদল করেননি। নাম বদলিয়েছেন নেহাতি পেশার দায়ে। মিস জুলেখার আগের নাম ছিল শ্রীমতী লেখা ভট্টাচার্য। রীতিমতো ভট্টাচ বামুন বংশের মেয়ে। গঙ্গা তীরের প্রসিদ্ধ পরিবারের তিনি কিশোরী বা তরুণী, এমনকি যুবতীও প্রায় নন। 40-42 বছর বয়স হয়েছে তাঁর। তিনি পুত্রকন্যার জননী। ক্লাস 10-এ পড়ার সময় টেস্ট পরীক্ষার ঠিক 2 দিন আগে গলির মোড়ের শ্রী হনুমান ব্যায়ামাগারের বালিকা শাখার ব্যায়াম শিক্ষক নারায়ণ ত্রিবেদীর সঙ্গে কুমারী লেখা ভট্টাচার্য বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দক্ষিণেশ্বরে মা কালীর সামনে মালা বদল করেন এবং সিঁথিতে সিঁদুর আরোপ করে শ্রীমতী লেখা ত্রিবেদীতে পরিণত হন।
এরপর 4-5 বছরের মধ্যে 3টি পুত্রকন্যা তার জন্মায়। কিন্তু ব্যায়ামবীর নারায়ণ ত্রিবেদী এর মধ্যেই সংসারে বীতশ্রদ্ধ হয়ে একদিন শেষ রাতে লোটা কম্বল সম্বল করে একটা খবরের কাগজের ঠোঙায় রান্নাঘরের পেছনের ছাই গাদা থেকে কয়েক মুঠো ছাই নিয়ে পথে বেরিয়ে সেগুলো সারা শরীরে মেখে নিমতলা শ্মশানঘাটের কিঞ্চিত উত্তরে গঙ্গার ধার ঘেঁষে রেলের লাইন বাঁচিয়ে আস্তানা গাড়েন। যে কোনো কারণেই হোক সংসার ত্যাগের পর তিনি প্রায় 1 বছর মৌনী অবস্থায় থাকেন। সেখানে তার পরিচয় হয় মৌনী বাবা বলে। অনেক খোঁজখবর করে শ্রীমতী লেখা 3 ছেলেমেয়ের হাত ধরে নিমতলায় মৌনী বাবার কাছে পৌঁছেছিলেন, কিন্তু মৌনী বাবা তখন কথা বলেন না। তদুপরি লেখাদেবীর রাগারাগি, কান্নাকাটি, সাপসাপন্ত সব কিছু উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টা ছোট কলকেতে গাঁজা সেবন করে যান। এদিকে লেখাদেবীকে বেওয়ারিশ ভেবে মৌনী বাবার শিষ্যদের মধ্যে কেউ কেউ বেশ চঞ্চল হয়ে ওঠে। তাদের মধ্যে অন্তত 3 জন তাকে খাদ্য ও বাসস্থানের প্রতিশ্রুতি দেয়। লেখাদেবীর গত্যন্তর ছিল না, আর সেই থেকেই তার পতন কিংবা অভ্যুত্থানের শুরু। ক্রমশ চিতপুরের যাত্রা দলে সাইটপাট, নায়িকার সখীর ভূমিকায় নৃত্যগীতাদি ও ছলাকলা লেখাদেবী ধীরে ধীরে ইচ্ছায় অনিচ্ছায়, সুখে দুঃখে প্রমোদ জীবনে অভ্যস্ত হয়ে গেলেন। এরপরে অবশ্য লেখা থেকে জুলেখা হতে বহু বছর লেগেছে। পার্ক স্ট্রিটের বার হয়ে উত্তর কলকাতার প্রগতিশীল সামাজিক নাটকের মঞ্চে প্রায় উদম হয়ে পৌঁছতে বেশ পরিশ্রম হয়েছে। তাছাড়া এর মধ্যে বহুবার স্বামী বদল করতে হয়েছে তাকে নিজের পেশারই স্বার্থে। তবে পুত্রকন্যা আর জন্মায়নি। কিন্তু একটা কথা বলতেই হবে, শ্রীমতী লেখা ওরফে মিস জুলেখা যখনই যে স্বামীর ঘর করেছেন খুবই নিষ্ঠার সঙ্গে করেছেন, সতীত্বের সঙ্গে করেছেন। ভট্টাচার্য ব্রাহ্মণের বাড়ির মেয়ে, আসলে সতীসাধ্যী হওয়া তার রক্তে রয়েছে। পটললাল পালের সঙ্গে তার শেষ বিবাহ এই মাত্র কয়েক মাস আগে। পূর্ববর্তী পতিদেবতা হরিলাল আগরওয়ালা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এর কিছুদিন আগেই। হরিলাল আগরওয়ালার প্রায় 80 বছর বয়স হয়েছিল। তার নিজের ঘর সংসার জমজমাট ছিল। শুধু মোহের বশে ধর্মান্তরিত হয়ে মিস জুলেখার পানি গ্রহণ করেন। তবে সে অন্য কথা। প্রসঙ্গটা উঠল এই কারণে যে পটললাল পাল ছিলেন আগরওয়ালা সাহেবের টাউট। তিনিই আগরওয়ালা সাহেবকে জুলেখার কাছে নিয়ে আসেন এবং তার বিবাহের সব রকম বন্দোবস্ত করেন। পটললালের বয়স যদিও মিস জুলেখার থেকে অন্তত 8-10 বছর কম হবে, তবু আগরওয়ালার মৃত্যুর পর জুলেখা স্থির করলেন আর বুড়ো হাবড়া নয়। কখন দুম করে মরে যায় কিছু ঠিক নেই। তার চেয়ে পটললাল পালের মতো চনমনে যুবকই স্বামী হিসেবে বেশ ভালো। পটললালের সঙ্গে বিয়ে হওয়ার পরে পুনর্বার হিন্দু হয়ে মিস জুলেখার মানে সম্প্রতি খুব ধর্মভাব দেখা দিয়েছে। এতকাল যা করেননি, এই বিয়ের পর থেকে তিনি শাঁখা সিঁদুর পরতে লাগলেন। মঙ্গলবারে জয়মঙ্গল ব্রত পালন করে সারাদিন উপোস করতে লাগলেন। তাতে অবশ্য ভালোই হলো, কিছুটা অতিরিক্ত মেদ ঝরল। এ বয়সে সেটা দরকার। শুধু শাঁখা সিঁদুর বা উপোস দেয়া নয়, প্রতি লক্ষ্মীবারে অর্থাৎ বৃহস্পতিবারে মিস জুলেখা লক্ষ্মীর পাঁচালি পাঠ করে লক্ষ্মীর আরাধনা করতে লাগলেন। ফুল, চন্দন, প্রসাদ সবকিছু দিয়ে লক্ষ্মী ঠাকুরনের পুজো হতে লাগলো। খাটের পিছনে এক চিলতে জায়গায় একটা কার্নিশ করা কাঠের সিংহাসনে লক্ষ্মীর ফটো বসিয়ে প্রতিদিন সকালে ধূপ ধুনো শঙ্খরবে বন্দনা শুরু হলো। সন্ধ্যারতিটা অবশ্য সম্ভব হতো না। পেশার তাগিদে তাকে বাড়ির বাইরে থাকতে হতো, মঞ্চে বা বারে। শাঁখা নিয়ে একটু অসুবিধে হয়েছিল। হাতে শাঁখা পরে ক্যাবারে নাচ একটু বেমানান। কিন্তু দেখা গেল উত্তর কলকাতায় এ জাতীয় নাটকের দর্শকেরা এসব নিয়ে মোটেই মাথা ঘামান না। তারা শাঁখা দেখতে আসেননি, তারা নাটকও দেখতে আসেননি। তারা মিস জুলেখাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ দেখতে এসেছেন দাম দিয়ে টিকিট কেটে।
শাঁখা নিয়ে তারা মোটেই বিচলিত নন, একেবারেই মাথা ঘামালেন না। সিঁথির সিঁদুর নিয়ে অবশ্য কোনো অসুবিধা হয়নি, কারণ মিস জুলেখা একটা সোনালি রঙের পরচুলা পরে নাচেন, তাতেই সিঁদুর সমেত মাথার চুল ঢাকা পড়ে যায়। তবে আসল অসুবিধে হয়েছিল মিস জুলেখার কোমরের মাদুলি নিয়ে। হ্যাঁ, প্রথম বিয়ের মতোই পটললাল পালের সঙ্গে এই সর্বশেষ বিয়েও কালীবাড়িতে মালা বদল করেই হয়েছিল। তবে এবারে কালীঘাটে, দক্ষিণেশ্বরে নয়। বারবার বিয়ে করার ব্যাপারটা মিস জুলেখার আর ভালো লাগছিল না। কালীবাড়ির দরজাতেই এক ত্রিকালসিদ্ধ সাধু বাবার আবির্ভাব হয়েছে। দীর্ঘ 1008 বছর হিমালয়ের গুহায় কাটিয়ে আজ কয়েকদিন হলো কালীঘাটে ফিরে এসেছেন। সাধু বাবাকে ঘিরে বেশ ভিড়। কালী মন্দিরে মালা বদল করে বিয়েতে জুলেখা বেশ অভিজ্ঞা। তিনি তাড়াতাড়ি পটললালের সঙ্গে বিয়েটা সাঙ্গ করে সাধু বাবার কাছে ফিরে এলেন। মহিলা বলে ভিড় ঠেলে এগোতে কোনো অসুবিধা হলো না মিস জুলেখার। তাছাড়া বড়দিন বা ইংরেজি নববর্ষে এর চেয়ে অনেক বেশি গাদাগাদি মাতালের ভিড়ে পানশালায় তাকে নাচতে হয়। ভিড় ঠেলতে তিনি ভালোই জানেন। সাধু বাবার পাশেই তার এক চেলা দাঁড়িয়ে, মধ্যবয়সী, সাধারণ চেহারা, সাধারণ ধুতি পাঞ্জাবি পরা। সাধু বাবার মতো তারও কপালে একটা বিরাট সিঁদুরের ফোঁটা জল জল করছে। তবে সাধু বাবার মতো তার চেলার মাথা ভর্তি জটা নেই, কিংবা গলায় বড় বড় রুদ্রাক্ষের মালা নেই, বিশাল দাড়ি গোঁফো নেই। সে যা হোক, এই চেলা ঠাকুরকেই মিস জুলেখা জিজ্ঞাসা করলেন, আচ্ছা, সাধু বাবা কি সত্যি সত্যি 1008 বছর হিমালয়ের গুহায় ছিলেন? চেলা ঠাকুর বললেন, সে আমি বলতে পারবো না। আমার 2 ছেলে পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার পক্ষে যুদ্ধ করে ক্লাইভের তোপের মুখে প্রাণ দেয়। সেই থেকে আমি বিভাগী হয়ে হিমালয়ের পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াই। সেখানেই সাধু বাবার সঙ্গে দেখা। কিন্তু সে তো মাত্র 200 বছর আগেকার কথা, 1000 বছরের কথা তো বলতে পারবো না। 1000 বছর না হোক, 200 বছর শুনেই সাধু বাবা সম্পর্কে জুলেখার মনে ভারী শ্রদ্ধার ভাব এলো। সাধু বাবার রক্তাভ চোখ সহ মুখটাও কেমন মায়াবী, যেন গত জন্মের চেনা। মিস জুলেখা একেবারে সামনে গিয়ে সাধু বাবার 2 পা জড়িয়ে ধরে উচ্ছ্বাস ভরে ডুকরিয়ে উঠলেন, বাবা, আমি আর পারছি না বাবা, আমি আর বিয়ে করতে পারছি না। সাধু বাবা এতক্ষণ চোখ বুজেছিলেন। মিস জুলেখার কণ্ঠস্বর শুনে চমকিয়ে চোখ খুলে একবার মিস জুলেখার মুখের দিকে তাকিয়ে এক লাফে উঠে দাঁড়িয়ে বললেন, ওগো বাবা নয়, বাবা নয়, আমি তোমার বাবা নই। এই বলে চোঁ চাঁ দৌড় লাগালেন কালীঘাট রোডের দিকে। সমবেত ভক্তদের তোয়াক্কা না করে ভিড়ের মধ্যে সে এক সাংঘাতিক দৌড়। আগেই মুখটা চেনা চেনা মনে হচ্ছিল, তারপরে কণ্ঠস্বর, অবশেষে এই পলায়নী দৌড়। এ সবই মিস জুলেখা, না ঠিক মিস জুলেখা নয়, সেই প্রাক্তনী শ্রীমতী লেখা ভট্টাচার্য বা ত্রিবেদী মহাদয়ার খুবই চেনা। মুহূর্তে মিস জুলেখা চিনতে পারলেন এ তার সেই প্রথম স্বামী শ্রীযুক্ত নারায়ণ ত্রিবেদী। সেই নারায়ণ ত্রিবেদী যে আগেও যখন কোনো রকম বিপদে পড়ত ঠিক এই রকম লাফ দিয়ে দৌড়ে পালাতো। হ্যাঁ, তা পালাক, পালিয়ে যাক, তাতে এখন আর মিস জুলেখার দুঃখ বা আফসোস নেই। নারায়ণ ত্রিবেদীর প্রতি আর সামান্য কোনো টান নেই জুলেখার মনে, শুধু একটু স্মৃতি বেদনা আছে। আর তাছাড়া এখন নারায়ণ যদি জানতে পারে যে লেখা নৃত্যগীত নিপুণা হয়েছে, ভালো আয় করছে, সচ্ছল হয়েছে এবং সে যেরকম চরিত্রের লোক, হয়তো এসে এই এতদিন পরে ভাগ চাইবে। কিন্তু হায় রে অদৃষ্টের পরিহাস, জীবনের 11তম বিয়ে করতে এসে সেই প্রথম স্বামীর সঙ্গেই দেখা হয়ে গেল, যার সঙ্গে এখনো বিবাহ বিচ্ছেদই হয়নি। সাধু বাবার এই আকস্মিক পলায়নে চেলা ঠাকুরও কেমন বিচলিত হয়ে গিয়েছিলেন। এখন একটু সামলিয়ে নিয়ে বললেন, সাধু বাবার এরকম প্রায়ই হয়,
ভগবান ডাকলে আর বসে থাকতে পারেন না, এভাবে দৌড়ে তার কাছে চলে যান। এই বলে চেলা ঠাকুর সাধু বাবার পলায়ন পথের দিকে তাকিয়ে হাত জোড় করে নমস্কার করলেন। তারপর পুরনো কথার খেই ধরে তিনি মিস জুলেখাকে প্রশ্ন করলেন, আপনি কি বলছিলেন? যেন বিয়ে করতে পারছি না আর বিয়ে করতে পারছি না, ব্যাপারটা কি? এতদিন পরে নারায়ণ ত্রিবেদীকে তার প্রথম ভালোবাসা, প্রথম স্বামীকে দেখে মিস জুলেখার মনের সাগরের তটে একের পর এক তিক্ত মধুর স্মৃতির ঢেউ এসে আছড়িয়ে পড়ছিল। তিনি একটু ঘোরের মধ্যেই ছিলেন। নারায়ণ ত্রিবেদী লোকটা ঠিক সুবিধের নয়, কিন্তু সে তো তার 3 সন্তানের জনক। চেলা ঠাকুরের প্রশ্নে মিস জুলেখার সম্বিত ফিরে এলো। তিনি চেলা ঠাকুরকে বললেন, হ্যাঁ, ঠিকই শুনেছেন, ঠিকই বলেছিলাম। অনেকবার বিয়ে করা হয়ে গেল আমার, আর বিয়ে করতে ইচ্ছে করে না। চেলা ঠাকুর বুদ্ধিমান লোক। পলাশির যুদ্ধে 2 ছেলেকে হারিয়ে তার ক্ষণিক বুদ্ধিভ্রংশ হয়েছিল বটে, কিন্তু সেটা অনেক দিন কেটে গেছে। এতদিন পরে এখন তার রীতিমতো চনমনে বুদ্ধি। হ্যাঁ, আজ সাধু বাবা পালিয়েছেন, রোজগারের আশা কম। চেলা ঠাকুর মিস জুলেখার কথাবার্তা শুনে বুঝতে পারলেন এই একজন মক্কেল পাওয়া গেছে, এর কাছে কিছু আশা করা যেতে পারে। 2-4 গন্ডা যা হয় তাই লাভ, না হলে আজ উপোস দিতে হবে। তাই তাড়াতাড়ি চেলা ঠাকুর মিস জুলেখাকে প্রশ্ন করলেন, আপনি কতবার বিয়ে করেছেন? মিস জুলেখা সলজ্জ কণ্ঠে জানালেন, তা প্রায় 10-11 বার হবে। চেলা ঠাকুর তাই শুনে বললেন, মাত্র 10-11 বার? এ তো কালীতীর্থ, কালীঘাট। এখানে যারা আসেন তাদের মধ্যে অনেকে 15-20 বার করে বিয়ে করেছে। হামেশাই লোকে, মেয়ে লোকে বছরে 2-3 বার করে বিয়ে করে। এমনকি একই মাসে একই মেয়ে ছেলেকে 2 বার বিয়ে করতেও দেখেছি। ভূমিকা শেষ করে চেলা ঠাকুর সঙ্গে সঙ্গে জুলেখাকে জানালেন, একটা অব্যর্থ বিবাহ নিবারণী মাদুলি আমার কাছে আছে। এক মেম সাহেব নেবেন বলে কাশি থেকে আনিয়েছিলাম, তা সেই মেম সাহেব তো এলেন না। আপনি যদি নেন তো আপনার জন্যে নিয়ে আসি। 51 টাকা, মানে 51 টাকা 25 পয়সা দাম পড়বে। মিস জুলেখা ভাবলেন যে কত পয়সাই তো 9-6 হয়, না হয় আরও 51 টাকা গেল, দেখাই যাক না বিয়ে ভাঙাটা বন্ধ হয় কিনা। তাছাড়া পটললালকে তার খুবই পছন্দ। মিস জুলেখার সম্মতি পেয়ে চেলা ঠাকুর সঙ্গে সঙ্গে মন্দিরের দক্ষিণ দিকে একটা বেলোয়ারি দোকানে গিয়ে পেতলের রং করা একটা টিনের মাদুলি 50 পয়সা দিয়ে আর 2 মিটার লাল ফিতে 1 টাকা দিয়ে কিনে ফেললেন। তারপর মন্দিরের উঠোন থেকে একটা পরিত্যক্ত শালপাতার ঠোঙা তুলে তার থেকে একটু পাতা ছিঁড়ে মাদুলির মধ্যে ঢুকিয়ে মিস জুলেখার কাছে ফিরে এলেন। মিস জুলেখা তার হ্যান্ডব্যাগ খুলে 50 টাকার নোট, একটা 1 টাকার নোট আর একটা আধুলি খুঁজে বার করলেন। 51 টাকা থেকে 25 পয়সা বেশিই হয়ে গেল। এতে মাদুলির প্রভাবের কোনো হেরফের হবে কিনা জুলেখার এই প্রশ্নে চেলা ঠাকুর বললেন, সাংঘাতিক শক্তি এই মাদুলির, 25 পয়সার তারতম্যে এর কি হবে? এ কথা শুনে জুলেখা চেলা ঠাকুরের হাতে 51.5 টাকাই ধরে দিলেন। চেলা ঠাকুরও খুশি হলেন। তার মোট 1.5 টাকা খরচ হয়েছিল, এতে 50 টাকা পুরো লাভ হলো। বিয়ের পুরুতের সঙ্গে বিয়ের খরচ খরচা নিয়ে বেশ একটা বচসা লেগেছিল পটললালের। মন্দিরের বারান্দাতেই আটকিয়ে গিয়েছিলেন তিনি। এতক্ষণে গম্ভীর মুখে ফিরে এসে বললেন, পুরুত বেটা বলছে ধর্মান্তরিতার পুনর্বিবাহ 10-15 টাকায় হবে না। 51 টাকা 25 পয়সার কমে এ বিয়ে সিদ্ধ হবে না। তা সিদ্ধ হোক অসিদ্ধ হোক, আমি 51 টাকা দিচ্ছি না। পটললাল অতিশয় ছিঁচকে ব্যক্তি। তার স্বভাবের এই দিকটা মিস জুলেখা জানেন। তিনি দেখলেন আবার 51 ধাক্কায় তিনি পড়েছেন। কি আর করা যাবে,
খুচরো টাকা আর ছিল না। পটললালকে একটা 100 টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, বিয়ে নিয়ে কিপটেমি করো না, যাও পুরুত ঠাকুরকে 51 টাকা দিয়ে এসো। জুলেখা জানেন ফেরত 48 টাকা 75 পয়সা পটললাল তাকে কখনোই দেবেন না। তা হোক, পটললালের তো হাত খরচা লাগে। আগরওয়ালা মরে যাওয়ার পর এখন সে আর পয়সা পাবে কোথায়? পটললালকে দেখে চেলা ঠাকুর একটু গুম মেরে গিয়েছিলেন। লোকটা সুবিধের বলে মনে হচ্ছে না। বিয়ের 51 টাকার ওপরে আবার যদি মাদুলির 51 টাকা টের পেত, তাহলে হয়তো এ টাকাটা কেড়েই নিত। এখন পটললাল মন্দিরের বারান্দার দিকে চলে যেতে হাতের মুঠো খুলে লাল ফিতে সমেত মাদুলিটা বের করে জুলেখার হাতে দিয়ে চেলা ঠাকুর বললেন, মাদুলিটা অতি জাগ্রত, কখনো কাজ ছাড়া করবেন না। এই লাল ফিতেটা দিয়ে বেঁধে কোমরে ধারণ করবেন। ইতিমধ্যে পটললাল ফিরে এসেছেন। তাকে দেখেই চেলা ঠাকুর হাওয়া হয়ে গেলেন। মিস জুলেখা এবং পটললাল মন্দিরের বাইরের রাস্তায় এসে একটা ট্যাক্সি ধরে ফ্রি স্কুল স্ট্রিটের একটা চেনা ঠেকে চলে গেলেন বিবাহ উৎসব উদযাপন করতে। সেখানে পৌঁছেই বাথরুমে গিয়ে জুলেখা কোমরে লাল ফিতে লাগানো সেই মাদুলিটা বেঁধে ফেললেন। পটললালের মতিগতিতে তার ঠিক বিশ্বাস নেই। এই ঠেকে পটললালের চেনা অনেক মেয়ে আসে, তাদের কারো সঙ্গে ঝুলে পড়লেই বিপদ। বয়সের দোষে মিস জুলেখার শরীরে একটু বেশি চর্বি জমেছে। নর্তকীদের শরীরের কোনো কোনো অংশে মাংস চর্বি একটু বেশি থাকলে দর্শকেরা বেশ পছন্দই করে, কিন্তু মিস জুলেখার একটা ছোট নিয়াপাতি ভুঁড়িও আছে। ফলে ঠিক সরাসরি কোমরের ওপরে লাল ফিতে বাঁধা মাদুলিটা রইল না, নাইয়ের একটু নিচে নেমে গেল। ফুল্ল কোমরবতী রমণীরা নাইয়ের নিচে যেখানে শাড়ি নামিয়ে পড়েন সেই জায়গায় মাদুলি সহ ফিতেটার অবস্থান হলো। আগেই বলেছি, সোনালি উইক পরে সিঁদুর সহ মাথার চুল ঢেকে এবং হাতে শাঁখা রেখেও মিস জুলেখার তথাকথিত ক্যাবারে নৃত্যের কোনো অসুবিধে হয়নি, কিন্তু কোমরে মাদুলিটা বাধার সৃষ্টি করল। এতক্ষণে মনে হচ্ছে ব্যাপারটা বিশদ করে বলা উচিত। কোমরে মাদুলি বাঁধার পর প্রথম সন্ধ্যায় মঞ্চে আবির্ভূত হবার আগে মেকআপম্যান ওই মাদুলিটি দেখতে পায় এবং আপত্তি জানায় যে মাদুলিটা রাখা যাবে না, খুলে ফেলতে হবে। বলা বাহুল্য, এতে সতীসাধ্যী মিস জুলেখা খুবই আপত্তি জানান। বস্ত্র উন্মোচনে তাঁর মোটেই আপত্তি নেই, কিন্তু মাদুলিটি রাখতে হবে। হ্যাঁ, খবর পেয়ে পরিচালক ও প্রযোজক আসেন। এরা দুজনে যমজ ভাই। পারিবারিক পুরনো রেড়ির তেলের ব্যবসা এদের। আজকাল রেড়ির তেলের চাহিদা নেই, ব্যবসা পড়ে গেছে, তাই এরা অবশেষে থিয়েটারের ব্যবসায় এসেছেন। দুই ভাই এসে অনেকক্ষণ ধরে মিস জুলেখার চারপাশে ঘুরে ঘুরে মাদুলিটা দেখলেন। তারপর মিস জুলেখা আপত্তি করছেন না দেখে সাহস সঞ্চয় করে হাত দিয়ে মাদুলিটা যাচাই করতে লাগলেন। ওদের মুখ, চোখ এবং নৈতিক চরিত্রের মানের কথা ভেবে মিস জুলেখা শঙ্কিত বোধ করলেন এবং শেষ পর্যন্ত রাজি হলেন এই প্রস্তাবে যে ওই লাল ফিতের সঙ্গে দুটো শোলার কদম ফুল ঝুলিয়ে মাদুলিটা ঢেকে দেওয়া হবে। তদবধি কোমরের লাল ফিতে নাভির ঠিক নিচে দুটো শোলার কদম ফুল নৃত্য দৃশ্যে লাগিয়ে দেওয়া হয়। তবে কদম দুটো লাগানোর সময় বৃদ্ধ মেকআপম্যান দিল মোহাম্মদ বড় বেশি সময় নেয়। কোনো কোনো দিন প্রযোজক ও পরিচালক কদম ফুল লাগানোর সময় ফুল দুটো দিল মোহাম্মদ ঠিক মতো লাগাচ্ছে কিনা তা দেখার জন্যে উপস্থিত থাকেন। সঙ্গে অনেক সময় তাদের সাঙ্গপাঙ্গও থাকে। মিস জুলেখার নাচের চেয়ে তার সাজগোজ করার শোলার কদম ফুল ঝোলানোর ব্যাপারটা ঘনিষ্ঠ মহলে এখন অনেক বেশি জনপ্রিয়। আবার ডাক্তার সুখ, আবার এসেছে গন্ধমাদন, চারিদিক মাতে সৌরভে, কৌ 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 কাক ও কুকুর, বাড়ি ভরে যায় কৌরবে। শুধু গোয়েন্দাগিরি বা হোমিওপ্যাথিক ডাক্তারি নয়, শ্রীযুক্ত নকুল শুকুল ওরফে সহদেব সুখ একজন শৌখিন সঙ্গীতকার।
অদ্যাবধি তিনি সহস্রাধিক গান রচনা করেছেন। তার মধ্যে যেগুলি তার নিজের পছন্দ হয়েছে সেগুলিতে নিজেই সুর দিয়ে নিজেই গেয়েছেন। এই গানগুলি কেমন সে বিষয়ে আমার মতো সঙ্গীতমূর্খ ব্যক্তির কোনো অভিমত না দেয়াই ভালো। তবে বেলেঘাটার দি নিউ ডেমোক্রেটিক মিউজিক ক্যাসেট কোম্পানি এই পুজোতেই তার একটা গানের সংকলন প্রকাশ করবে। তার জন্যে সহদেববাবুর নগদ 7,000 টাকা ব্যয় হয়েছে। তবে তাতে দুঃখ নেই, মিস জুলেখার স্বামীকে খুঁজে বার করতে পারলে কিছু আসান হবে। মিস জুলেখাকে সহদেববাবু কেসটা হাতে নেওয়ার পরে প্রশ্ন করেছিলেন, আমার কি প্রাপ্য? মিস জুলেখা ভ্রুভঙ্গি সহ শরীর নাচিয়ে বলেছিলেন, আমার 2 মাসের নাচ। তা সহদেববাবু খোঁজ নিয়ে জেনেছেন মিস জুলেখার প্রতি মাসের নাচের আয় 5,000 টাকা। সুতরাং 2 মাসে 10,000 টাকা, সে কিছু কম নয়। গানের ক্যাসেটের পয়সা জুগিয়েও হাতে কিছু থাকবে। কিন্তু সহদেববাবুর কলমে এবার গান মোটেই আসছে না। সেদিন কর্পোরেশনের একটা ময়লা ভর্তি লরি চাকা খুলে করিয়া রোডের মোড়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল। বিভৎস গন্ধে সারা পাড়া 72 ঘন্টা আচ্ছন্ন ছিল। অবশেষে ময়লাগুলো একা একাই কি করে ঝোড়ো হাওয়ায় বৃষ্টির জলে চারিদিকে ছড়িয়ে পড়ল। ধীরে ধীরে গন্ধ কমতে লাগলো, তবে লরিটা এখনো হাত পা ছড়িয়ে পড়েই আছে। পতনের দিন সন্ধ্যা হতে না হতেই লোডশেডিং যেই হলো, কারা যেন কোথা থেকে এসে ভাঙা এবং ভালো চাকাগুলো সব ঝটাঝট খুলে নিয়ে চলে গেল। তারপর থেকে লরিটা কচ্ছপের মতো পড়েই আছে। সেই লরিটাকেই স্মরণ করে হয়তো এই আবার এসেছে গন্ধমাদন গানটির সূচনা। তবে এই গানটিতে কৌরব শব্দটি যুগ্ম ব্যবহৃত হয়েছে। প্রথম কৌরব মানে হলো কাকের কৌকৌ, কুকুরের কৌকৌ, এইসব রব। ময়লা ফেলার লরি ভেঙে পড়ায় কাক ও কুকুরের আনন্দধ্বনি। আর দ্বিতীয় কৌরব হলো পাণ্ডব কৌরবের কৌরব। মহাভারত বিশারদ পিতার যোগ্য পুত্র হিসাবে পাণ্ডব কৌরবের ব্যাপারটা সহদেববাবুর মজ্জাগত। সহদেববাবু জানেন তিনি একাই 2 পাণ্ডব, নকুল এবং সহদেব, এবং কৌরবেরা তাঁর পরম শত্রু, যাকে বলে জ্ঞাতি শত্রু। বাড়ি ভরে যায় কৌরবে এই পংক্তিটা লেখার পর থেকেই কেমন দুশ্চিন্তায় পড়ে গেছেন সহদেব। কৌরবে মানে শত্রুতে যদি বাড়ি ভরে যায় তাহলে তো সর্বনাশ। কিন্তু এই মুহূর্তে এসব শৌখিন চিন্তার অবকাশ নেই সহদেব ডাক্তারের। বাইরের চেম্বারে অন্তত 10 জন রোগী অপেক্ষা করছে। 10 জনই ইঁদুরের কামড়ের রোগী। সম্প্রতি কলকাতায় ইঁদুর খুব বেড়ে গেছে, শহরতলিতে আরও। বিভিন্ন ইঁদুর মারার ওষুধে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, বরং বৃদ্ধি হচ্ছে। ইঁদুর মারার ওষুধ খেয়ে খেয়ে তারা ক্রমশ বেশি দুর্দান্ত, বেশি হিংস্র হয়ে উঠছে। মানুষদের তারা আর আজকাল একেবারেই ভয় পায় না। কলকাতায় ডাক্তারি করতে এসে বুদ্ধিমান সহদেববাবু একথা অনুধাবন করেছিলেন যে এখানে সব বিষয়ের ডাক্তার হয়ে ব্যবসা বা পসার জমাতে দেরি হবে, একেবারে নাও হতে পারে। তার চেয়ে কোনো একটা জরুরি বিষয়ের ডাক্তার হলে তাড়াতাড়ি পসার জমবে, খ্যাতি ও অর্থ হবে। যে সময় সহদেববাবু এইসব ভাবছিলেন সেই সময় একদিন সন্ধ্যাবেলা পরপর 2টি ইঁদুর, একটি নেংটি ইঁদুর এবং একটি ছুঁচো, যথাক্রমে তার বাঁ পায়ের কোড়ে আঙুল এবং ডান পায়ের বুড়ো আঙুলে কামড়িয়ে দেয়। বাধ্য হয়ে তিনি পরদিন সকালে বাড়ির কাছেই ন্যাশনাল মেডিকেল কলেজে যান। সেখানে ইমার্জেন্সি আউটডোরে দেখেন প্রায় সবাই ইঁদুরের কামড়ের রোগী। এরপর বাড়ি ফিরে এসে ইঁদুর ও ইঁদুরের কামড়, ইঁদুরের কামড়ে বিষ আছে কিনা, তার প্রতিক্রিয়া কি হয়, প্রতিষেধকই বা কি, এইসব বিষয়ে বিভিন্ন চিকিৎসা গ্রন্থ সংগ্রহ করে গভীর পড়াশোনা করেন। তারপর দৈনিক ও সাপ্তাহিক পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেন। বাড়ির সামনেও সাইনবোর্ড টাঙিয়ে দেন। তাতে বড় বড় হরফে লেখা, ইঁদুরের দংশনের অব্যর্থ উপশম, মাত্র 3 ডোজে উপকার, বিফলে মূল্য ফেরত। ডাক্তার সহদেব সুখ, করিয়া রোড, কলিকাতা।
এই বিজ্ঞাপন ও সাইনবোর্ডের দুপাশে দুটি হিংস্র ইঁদুরের ছবি আঁকা। সেগুলো প্রায় কুমিরের মতো বড় এবং খরদন্তি। ইঁদুরের দংশনের চিকিৎসায় সহদেববাবুর বেশ হাত যশ হয়েছে। আজকের 10 জন রোগীকেই তিনি যত্ন করে দেখলেন ও ওষুধ দিলেন। কিন্তু শুধু ওষুধ দিলে তো কাজ হয় না, ওষুধ খাওয়ার সময় একটা গোপন মন্ত্র মনে মনে বলতে হয়। বলা বাহুল্য, সেই গোপন মন্ত্রটিও ডাক্তার সহদেব শুকেরই রচনা। একটু গোলমেলে ছন্দের এই মন্ত্রটি হল: সুখ বলে ইঁদুর কি জিনিস, সুখ বলে ইঁদুরের দাঁতে বিষ, সুখ বলে ভয় না পাবিস, সুখ বলে অহর্নিশ অহর্নিশ অহর্নিশ। অহর্নিশ মানে দিন ও রাত্রি, মানে 24 ঘন্টা। এইটুকু বুঝলেই মন্ত্রের মর্মার্থ ধরা যায়। ইঁদুরের বিষে ভয় নেই, ডাক্তার সহদেব শুক বলছেন 24 ঘন্টার মধ্যে ভালো হয়ে যাবে। 3 ডোজের ওষুধ আর তার সঙ্গে স্বরচিত এই মন্ত্র। বিনিময়ে রোগী প্রতি 32 টাকা। সকালবেলাতেই 320 টাকা আয় হয়ে গেল। ইঁদুর দংশনের চিকিৎসা করে ভাগ্য ফিরে গেছে সহদেববাবুর। তাছাড়া এই ইঁদুর দংশনের চিকিৎসার সূত্রেই তার শখের গোয়েন্দাগিরিতে প্রবেশ। পুলিশের গোয়েন্দা দপ্তরের ডাকসাইটে উপপ্রধান সাহেবকে খোদ লালবাজারে দপ্তরের মধ্যে একটা ছুঁচো কামড়িয়ে দেয়। সেই চিকিৎসার সূত্রে ডাক্তার সহদেব শুককে তলব করা হয়েছিল পুলিশ দপ্তরে। সেখানে দংশিত উপপ্রধান সাহেবের ক্ষতস্থান দেখে ডাক্তার সহদেব শুক বলেন, আসল ছুঁচো নয়, কোনো নকল প্লাস্টিকের ইঁদুরের মারাত্মক কেমিক্যাল লাগানো নকল বিষ দাঁতের কামড়। সবাই সহদেববাবুর বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার আগেই উপপ্রধান সাহেব বিষক্রিয়ায় অজ্ঞানের মতো হয়ে গেলেন। তার নাক মুখ দিয়ে সাদা ফেনার মতো গেঁজলা বেরোতে লাগল। তাকে তখনই হাসপাতালে স্থানান্তরিত করে তার প্রাণ রক্ষা করা হয়। এদিকে দপ্তরেরই একপাশে স্প্রিং লাগানো প্লাস্টিকের ইঁদুরটি বড় কাঠের আলমারির নিচে পাওয়া যায়। তখনই অনেকের খেয়াল হলো যে উপপ্রধান সাহেব আজ সকালবেলাতেই প্লাস্টিক কিং মোহন মেহতাকে বহুক্ষণ জেরা করেছেন কালো টাকার ব্যাপারে। সঙ্গে সঙ্গে মোহন মেহতার বাড়িতে ও অফিসে সার্চ করা হলো। কয়েক হাজার বিষাক্ত প্লাস্টিকের ইঁদুর বেরোলো এই 2 জায়গা থেকে। এবং এরপর থেকে সবাই জেনে গেল যে কলকাতায় সব ইঁদুর কামড়ের কেসই আসল ইঁদুরের কামড় নয়, অনেকগুলি প্লাস্টিকের নকল বিষাক্ত ইঁদুরের কাজ। সে যা হোক, এরপর থেকে গোয়েন্দা দপ্তর ছোট বড় নানা রকম গোলমেলে কেসে সহদেব ডাক্তারের পরামর্শ নিতে লাগলেন এবং সেই সূত্রেই মিস জুলেখা তাকে গতকাল যোগাযোগ করেন। পুলিশ দপ্তর স্বামী চুরির, বিশেষত মিস জুলেখার স্বামী চুরির, মানে পটললাল পালের মতো স্বামী চুরির কেস সহজে হাতে নিতে চাননি। তাঁরাই ডাক্তার সাহেব শুককে অনুরোধ করে কেসটা নিতে। কেসটা গতকালই নিয়েছেন সহদেববাবু। বিকেলবেলাতেই থিয়েটার হলে যাওয়ার পথে মিস জুলেখা সহদেববাবুর চেম্বারে এসেছিলেন। সহদেববাবু ধরে নিয়েছিলেন এটাও কোনো ইঁদুরের কামড়ের কেস। তাই সরাসরি মিস জুলেখাকে জিজ্ঞাসা করেছিলেন, কোথায় কামড়েছে? মিস জুলেখা বলেন, কামড়ায় টামড়ায়নি, চুরি গেছে। ঠিক এই সময়ই পুলিশের ফোন আসে। তারা কেসটির কথা উল্লেখ করে জানান যে মিস জুলেখাকে তারাই পাঠিয়েছেন। তখন মিস জুলেখার হাতে মোটেই সময় ছিল না, নাটকের সময় হয়ে গেছে। তিনি ডাক্তার সহদেব শুককে অনুরোধ করলেন তিনি যদি এই সন্ধ্যায় সরোজিনী মঞ্চে একবার আসেন তাহলে সহদেববাবুর যৌবনের লীলা নাটকটি তৎসহ উপরি পাওনা মিস জুলেখার নাচও দেখা হয়, আর সেই সঙ্গে ইন্টারভ্যালের সময় পটললাল পালের চুরি যাওয়ার কাহিনীও শুনতে পারেন। থিয়েটারের গেটে গিয়ে তিনি যেন দারোয়ানকে মিস জুলেখার কথা বলেন, তাহলে দারোয়ান তাকে সরাসরি গ্রিন রুমে নিয়ে যাবে। সেখানেই উইংসের আড়ালে একটা চেয়ারে বসে নাটকটা দেখতে পারবেন। তাই হলো।
মিস জুলেখা চলে যাওয়ার আধ ঘন্টা পরে একটু সাজগোজ করে একটা ট্যাক্সি ডেকে সহদেববাবু সরোজিনী মঞ্চে পৌঁছালেন। সঙ্গে সঙ্গে দারোয়ান তাকে গ্রিন রুমে নিয়ে গেল। সেখানে বেশ ভিড়। প্রযোজক, পরিচালক সমেত আরও বেশ কয়েকজন মিস জুলেখার মেকআপ করা পর্যবেক্ষণ করছেন এবং মেকআপম্যান দিল মোহাম্মদকে নানা রকম নির্দেশ দিচ্ছেন। একটু পরেই মিস জুলেখার নাচের দৃশ্য। শরীরে তরঙ্গ তুলে চোখ নাচিয়ে মিস জুলেখা সহদেববাবুকে স্বাগত জানালেন। তারপর পরীর মতো হালকা নীল রঙের ওড়না উড়িয়ে এক লাফে গিয়ে পড়লেন স্টেজের ঠিক মাঝখানে এবং মুহূর্তের মধ্যে হাওয়ায় উড়িয়ে দিলেন সেই নীল ওড়না। তারপর সে কি তাথই তাথই নৃত্য! এই ভারী শরীরে এমন কসরত করা যে সম্ভব, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। দর্শকবৃন্দ চেয়ারের হাতলে চাঁটি মেরে আহা আহা হা হা হা, মার হাব্বা মার হাব্বা, মার গিয়া, জান লে লিয়া বলে চেঁচাতে লাগলো। মঞ্চ জুড়ে সে কি দাপাদাপি মিস জুলেখার! দৌড়ে লাফিয়ে ঘুরপাক খেয়ে চিত হয়ে শুয়ে উপুর হয়ে বসে নীল আলো, লাল আলো, বেগুনি আলোয় নাচ করতে লাগলেন মিস জুলেখা। শেষের দিকে একদম উদ্দাম হয়ে গেলেন। এতক্ষণ কোমরের দোলায় কদম ফুল দুটো ব্যথাতাড়িত বৃক্ষ শাখায় ফলের মতো আন্দোলিত হচ্ছিল। এবার সে দুটো মঞ্চের ওপর খসে পড়ে গেল। দর্শকরা অনেকে দাঁড়িয়ে পড়ল, কেউ কেউ পয়সা ছুঁড়তে লাগলো, শীষ দিতে লাগলো। কদম ফুল দুটি মঞ্চের ওপর থেকে মিস জুলেখা পদাঘাতে হলের দিকে বল কিক করার মতো করে পাঠিয়ে দিলেন। সেই কদম ফুল কুড়িয়ে নেওয়ার জন্যে হলের ভেতরে কাড়াকাড়ি পড়ে গেল। ড্রপ সিন নেমে এলো সেই মুহূর্তে। বদন মণ্ডলে সুডৌল বাহুতে এবং শরীরের সর্বত্র শ্বেদ বিন্দু। উত্তেজনায় ও পরিশ্রমে ঘন ঘন নিঃশ্বাস পড়ছে, নাক ফুলে ফুলে উঠছে। মিস জুলেখা উইংস দিয়ে বেরোনোর পথে সহদেববাবুর বাহু আকর্ষণ করে পাশের একটা ছোট ঘরে প্রবেশ করলেন। সহদেববাবুর বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো। তিনি জীবনে এমন অবস্থার সম্মুখীন এর আগে কখনো হননি, কিন্তু তেমন গুরুতর কিছু ঘটল না। মিস জুলেখা একটু দম নিয়ে তারপর চোখে মুখে একটা মোহময়ী ভাব এনে মোদির দৃষ্টি মেলে সহদেববাবুকে বললেন, নাচ কেমন দেখলেন? তারপর সহদেববাবুর থতমত খাওয়ার অবস্থা দেখে বললেন, আসলে জানেন, এই নাটকের স্টোরিটা খুব প্যাথেটিক। নাচটা হলো একটা কলেজে পড়া ভদ্রঘরের মেয়ের। সে এমএ পরীক্ষার ফি দিতে পারছে না, সেই টাকা জোগাড় করার জন্যে হোটেলে নাচছে। ইতিমধ্যে মিস জুলেখার নির্দেশানুসারে দুটো কোল্ড ড্রিঙ্ক এসেছে। সত্যিই কোল্ড, বেশ ঠান্ডা। সেই ঠান্ডা পানীয় ঢকঢক করে খেতে খেতে মিস জুলেখা বললেন, আমার পরের নাচ আধ ঘন্টা পরে। সে নাচটাও খুব দুঃখের। মেয়েটা পরীক্ষা ভালোই দিয়েছে, কিন্তু পরীক্ষার খাতা যে লোকটা দেখছে সে লোকটা শালা 1 নম্বরের লম্পট। সে বলেছে আমাকে ড্যান্স দেখাতে হবে, না হলে আমি তোমাকে পাশ করাবো না। বাধ্য হয়ে মনের দুঃখে মেয়েটা ড্যান্স করছে। এতক্ষণ সহদেববাবু কোনো কথা বলেননি। এবার বললেন, তাই নাকি? মিস জুলেখা বললেন, যাক এসব কথা, এবার পটলের ব্যাপারটা বলি। মিস জুলেখার কাছ থেকে যতটুকু জানা গেল তা হলো এই রকম। পটল অর্থাৎ পটললাল পালকে মিস জুলেখা অনেক দিন ধরেই চেনেন। তার পূর্বতন স্বামী আগরওয়ালার সঙ্গে পরিচয় ও ধর্মান্তরিত করে বিয়ে দেওয়া দুটোতেই পটললালের মুখ্য ভূমিকা ছিল। সে ছিল আগরওয়ালার গোপন কাজের সহায়ক। যদিও পটললাল বয়সে অনেক ছোট, আগরওয়ালার মৃত্যুর পর পটললালকেই বিয়ে করেন মিস জুলেখা। কিন্তু তখন তিনি জানতেন না যে পটললাল কপর্দক শূন্য। তা হোক, পটললালকে তিনি ছাড়তে চান না। বিয়ে করে করে তিনি হদ্দ হয়ে গেছেন। পটললালের খরচ খরচা সবই তিনি চালাবেন।
কালীঘাটের মা কালীর কাছে প্রার্থনা করে মাদুলি নিয়ে এসেছেন যাতে তাকে এর পরে আর বিয়ে করতে না হয়। এই পর্যন্ত বলে মিস জুলেখা কোমরের মাদুলিটা হাত দিয়ে দেখালেন। সহদেববাবু বললেন, থাক থাক। এবার মিস জুলেখা কান্নায় ভেঙে পড়লেন। পটল, আমার পটল লাল চুরি হয়ে গেল, আমার পটল। সহদেববাবু বিস্ময় প্রকাশ করে বললেন, চুরি হয়ে গেল? চুরি হয়ে গেল মানে কি? একটা সদ্য মানুষ, আস্ত মানুষ চুরি হয়ে যায় কি করে? চোখের জল স্টেজ থেকে কুড়িয়ে আনা সেই নীল ওড়নাটা দিয়ে মুছে মিস জুলেখা বললেন, তাই তো হলো, শয়তানি রেশম কুমারীর কাজ ওটা। ব্যাপারটা প্রথমে না বুঝলেও ধীরে ধীরে সহদেববাবু মিস জুলেখার কাছ থেকে জানতে পারলেন রেশম কুমারী হলো যাত্রার নায়িকা। মিস জুলেখা যেমন মোটেই মিস নন, তেমনি শ্রীমতী রেশম কুমারী কুমারী নন। তিনি পটললালের প্রথমা স্ত্রী। একেবারে সেই পরশুরামের ভূষণ্ডির মাঠের কাহিনী। যখন পটললাল ও রেশম কুমারী একত্রে থাকতেন, দৈনিক অলস অকর্মণ্য পটললালকে রেশম কুমারী জুতো পেটা করতেন। পটললালের বুকে পিঠে হাই হিলের লাঞ্ছনা চিহ্ন মিস জুলেখা অনেক দেখেছেন। পটললাল যখন এসে কেঁদে পড়তেন, অনেক নারকেল তেল মলম সেসব ক্ষতস্থানে মিস জুলেখা লাগিয়ে দিয়েছেন। কিন্তু আজ 2-2.5 বছর পটললাল রেশম কুমারীর ছাড়াছাড়ি। রেশম কুমারীর সোনার নাকছাবি চুরি করে সেই যে পটললাল পালিয়েছিলেন, তারপর রেশম কুমারী তাঁর আর খোঁজ খবর নেননি। এখন এতদিন পরে মিস জুলেখা পটললালকে মালা বদল করে কালী সাক্ষী রেখে জীবনসঙ্গী করার পর আবার পটললালের ওপরে রেশম কুমারীর দৃষ্টি পড়েছে। কিন্তু মিস জুলেখাই বা তার দাবি ছাড়বেন কেন? রীতিমতো 51 টাকার ধর্ম বিয়ে। হ্যাঁ, পটললালের ওপর তার অধিকারী বা কম কি? এই নিয়ে রেশম কুমারীর সঙ্গে মিস জুলেখার অনেক বচসা, চিৎকার চেঁচামেচি, হাতাহাতি পর্যন্ত হয়েছে। কিন্তু এ ব্যাপারে পটললালের মনোভাব এতদিন কিছুই বুঝতে পারেননি মিস জুলেখা। পটললাল পাল। পটললাল পালের চরিত্র বর্ণনার খুব বেশি প্রয়োজন নেই। গতদিনের মিস জুলেখার ঘটনাটা বললে বেশ কিছুটা বোঝা যাবে। সাধারণত নাচের পর মঞ্চ থেকে দর্শকদের ছুঁড়ে দেওয়া খুচরো টাকা পয়সা মিস জুলেখা কুড়োন না। বৃদ্ধ প্রম্পটার ড্রপ সিন পড়ার পর সেগুলো কুড়িয়ে কিছু নিয়ে নেয়, কিছু মিস জুলেখাকে দেয়। কিন্তু 2 দিন আগের সন্ধ্যায় এক মাতাল দর্শক নাচের দৃশ্যে খুব উত্তেজিত হয়ে পড়ে। সে চেয়ারের ওপরে দাঁড়িয়ে প্রথমে খুচরো পয়সা, তারপরে 2 টাকার নোট, তারপরে আরও বড় নোট এবং অবশেষে 2 100 টাকার নোট মঞ্চে ছুঁড়ে দেয়। 100 টাকার নোট 2 ফেলে আসেননি মিস জুলেখা। ড্রপ সিন পড়ার পর ওই নোট 2 নিজেই কুড়িয়ে আনেন এবং তাঁর ভ্যানিটি ব্যাগে ভরে রাখেন। রাতে আর খেয়াল ছিল না। শোয়ার ঘরের টেবিলের ওপরে ভ্যানিটি ব্যাগটা ফেলে রেখে ক্লান্ত দেহে শুয়ে পড়েছিলেন। বিছানার অন্য প্রান্তে পটললাল আগে থেকেই নিদ্রামগ্ন ছিলেন। অনেক বেলায় ঘুম থেকে উঠে মিস জুলেখা দেখলেন পটললাল বাড়িতে নেই। বিনাপানি নামে তার কাজের লোককে জিজ্ঞাসা করতে সে বলল, জামাইবাবু একটু আগে বেরিয়েছে। পটললালের যে কিঞ্চিত হাত টানের স্বভাব আছে, সেটা বহুকাল ধরেই মিস জুলেখা বিলক্ষণ জানে। চট করে তার মনে পড়ে গেল গতকাল রাতের সেই 2 100 টাকার নোটের কথা। যা ভেবেছিলেন ঠিক তাই। 100 টাকার নোট 2 ভ্যানিটি ব্যাগ থেকে উধাও। সেই সঙ্গে পটললাল নিজেও উধাও হয়েছেন। সাধারণত এরকম ক্ষেত্রে 2-1 দিন বাদে পটললাল ফিরে আসেন, কিন্তু এদিন বিকেলেই পটললাল ফিরলেন। সঙ্গে সঙ্গে দুর্বল পটললালের পাঞ্জাবির কলার চেপে বলশালিনী মিস জুলেখা তার সব কয়টি পকেট সার্চ করলেন। বুক পকেট থেকে বেরোলো শ্যাকরার দোকানের একটা রসিদ, শ্রী লক্ষ্মী জুয়েলারি।
প্রযত্নে হারাধন রায়। রসিদটা পটললাল পালেরই নামে। লেখা আছে লাল পাথর বসানো নাকছাবি বাবদ অগ্রিম 200 টাকা। রসিদটা দেখা মাত্র মিস জুলেখার মাথায় রক্ত চড়ে গেল। নাকছাবির অগ্রিম রসিদ দেখেই বুঝতে পারলেন এটা সেই শয়তানি রেশম কুমারীর জন্যে বায়না দেওয়া হয়েছে। একদা রেশম কুমারীর নাকছাবি চুরি করে পটললাল পালিয়েছিলেন। এখন সেই নাকছাবি উপহার দিয়েই আবার ঘনিষ্ঠতা শুরু হচ্ছে। রেশম কুমারীর মতো কথায় কথায় জুতো চলে না মিস জুলেখার, তবে হাত ভালোই চলে। গোটা কয়েক থাবড়া মেরে ঘাড় ধাক্কা দিয়ে শোবার ঘরের পাশে বক্স রুমে পটললালকে ঢুকিয়ে বাইরে থেকে শিকল তুলে দিলেন। থাকুক এই গরমে একটা রাত এই অন্ধকূপে বন্দি হয়ে, এতে যদি বিশ্বাসঘাতকের কিছু শিক্ষা হয়। পটললালকে বক্স রুমে আটকিয়ে রেখে মিস জুলেখা নাচতে চলে গেলেন। ফিরে এলেন রাত 10টা 10:30 নাগাদ। পটললালের অধঃপতনে মর্মাহত হয়ে আজ বহুদিন পরে তিনি 1 বোতল দিশি মদ টেনেছেন। আজ দিল মোহাম্মদ বা অন্য কাউকে তার কোমরের মাদুলি নিয়ে গোছগাছ করতে বাধা দেননি। মিস জুলেখা বাড়ি ফিরলেন রীতিমতো স্খলিত চরণে, প্রায় টলতে টলতে। তখনও বক্সরুমের বাইরের শেকলটা আটকানো। ক্লান্ত দেহে বিছানায় শুয়ে মিস জুলেখা অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পরে বক্সরুমের মধ্যে নানা রকম খুটখাট শব্দে তার ঘুম ভেঙে গেল। তিনি বুঝলেন পটললাল বন্ধ ঘরের মধ্যে চলাফেরা করছে। জানালাহীন বন্ধ ঘরে এই গুমোটে হয়তো পটললালের দম আটকিয়ে আসছে। পটললালের ওপর এতক্ষণে একটু মায়া হলো মিস জুলেখার। তিনি উঠে গিয়ে অন্ধকারে হাতড়িয়ে হাতড়িয়ে বক্সরুমের দরজাটার শিকলটা খুলে দিলেন। সঙ্গে সঙ্গে একটা অভাবনীয় কাণ্ড ঘটল। ঘরের মধ্যে থেকে চকিতে যিনি বেরিয়ে এলেন তিনি কিন্তু মোটেই পটললাল নন। সালোয়ার কামিজ পরিহিতা এক দশাশয়ী মহিলা বেরোলেন ঘর থেকে। কিঞ্চিত মত্ত হলেও শ্রীমতী জুলেখার জ্ঞান বেশ টনটনেই থাকে। তিনি তাড়াতাড়ি দরজার পাশে দেয়ালে আলোর সুইচটা জ্বালিয়ে দিলেন। আলো জ্বলতে মিস জুলেখা দেখতে পেলেন যে মহিলাটি আর কেউ নন, যাত্রা সুন্দরী রেশম কুমারী। মুহূর্তের মধ্যে একটি সবল বাহুর চড়ে মেঝের ওপরে মাথা ঘুরে পড়ে গেলেন মিস জুলেখা। পড়ার মুহূর্তে দেখলেন রেশম কুমারীর পিছু পিছু প্রথমে পটললাল এবং তার পিছে কাজের মেয়ে বীণাপানি বেরোলো। মনে হলো বাইরে বারান্দায় আরও 2-1 লোক রয়েছে। রেশম কুমারী পটললালের হাত ধরে দৌড়ে গেলেন। সিঁড়িতে বেশ কয়েক জোড়া ছুটে যাওয়া পায়ের শব্দ শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেললেন মিস জুলেখা। তার মুখে চোখে জল দিয়ে জ্ঞান ফেরাতে বীণাপানির 15 মিনিট লাগলো। জ্ঞান ফিরে এলে বীণাপানির মুখে শুনলেন যে রাত 8টা নাগাদ কয়েকজন সন্ডামার্কা লোক নিয়ে রেশম কুমারী এসে বীণাপানিকে ভয় দেখিয়ে জেনে নেন পটললাল কোথায়। তারপর বীণাপানিকে নিয়ে তিনি ওই বন্ধ ঘরে ঢুকে যান এবং পটললালকে বলেন, আজ জুলেখাকে শিক্ষা দেব। আর বীণাপানিকে বলেন, একদম চুপ করে থাক। মিস জুলেখা থাকেন মৌলালির কাছে একটা পুরনো গলিতে। জায়গাটা করিয়া রোড থেকে তেমন দূরে নয়, 1 ট্রামেই যাওয়া যায়। আজ মিস জুলেখার কোনো শো নেই। আজ তার নাটকের অফ ডে। এসব দিনে অনেক সময় তিনি সন্ধ্যার দিকে কোনো বারে গিয়ে এক্সট্রা নাচিয়ে হিসেবে কিছু উপরি উপার্জন করেন। কিন্তু স্বামী পটললালের শোকে তিনি ক্রমশ উথাল পাথাল হয়ে উঠেছেন। উপরি রোজগারের তার রুচি নেই। তিনি প্রায় শয্যাশায়িনী হয়ে রয়েছেন। মিস জুলেখার ওখানে সন্ধ্যার দিকে যাওয়ার কথা ডাক্তার সহদেব সুকের, কিন্তু তার আর তর সইছে না। গরমের দিনের দীর্ঘ বিকেল, দিনের আর অন্ত নেই। 7টার আগে সন্ধ্যা হবে না। বহুদিন ধুতি পাঞ্জাবি পরেননি সহদেববাবু। আজ বিকেল 5টা থেকে ধুতি পাঞ্জাবি পরে বসে আছেন আর গরমে গলগল করে ঘামছেন। বাইরের ঘরে পাখার নিচে বসে একটা আলগা তন্দ্রায় চোখ জড়িয়ে এসেছিল ডাক্তার সহদেব সুকের।
সেই তন্দ্রার ঘোরে আবছায়া স্বপ্নে দেখলেন কালকের মঞ্চের সেই নীল ওড়নাটা একটা ফুলের মালার মতো গলায় জড়িয়ে মিস জুলেখা তার কাছে এসে তার গলায় সেই নীল ওড়নার মালাটা পরিয়ে দিয়ে বলছেন, তুমি আমার পটললাল, তুমি আমার পটললাল। তাড়াতাড়ি সুখস্বপ্ন ভেঙে জেগে উঠে সহদেববাবু ভাবলেন দেরি হয়ে গেল, কিন্তু দেয়াল ঘড়িতে তাকিয়ে দেখলেন তখনও 6টা বাজতে 5-7 মিনিট বাকি। বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে বাইরের ঘরে ফিরে এসে আবার বসলেন তিনি। একটু আগের স্বপ্নের আমেজটা তখনও তাকে জড়িয়ে রয়েছে। নীল ওড়না কি করে ফুলের মালা হয়ে গেল সেই কথা ভাবতে লাগলেন সহদেববাবু। অথচ তার এখন ভাবার কথা পটললালের অন্তর্ধান নিয়ে, রহস্যজনকভাবে পটললালের গায়েব অথবা নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে। দুঃখের বিষয় পটললাল বিষয়ে কিছুই ভাবতে পারছেন না গোয়েন্দা প্রবর সহদেব সুখ। পটললালের কথা ভাবার আগেই মিস জুলেখার লাস্যময়ী নৃত্যদৃশ্য ফিরে আসছে তার অক্ষিপটে। তার সব ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে নীল ওড়নার ছায়ায়। কিন্তু পটললালের ব্যাপারটা নিয়েই তো ভাবতে হবে। মিস জুলেখা সহদেববাবু গেলে পরেই জানতে চাইবেন, কতদূর কি করলেন? আমার পটললাল, আমার প্রাণের পটললাল কোথায়? যা হোক, কোনোভাবে 6:15 বাজল। বাইরে রোদ মিলিয়ে এসেছে। সুসজ্জিত সহদেব সুখ বাড়ি থেকে বেরোলেন। মোড়ে গিয়ে ট্রামে উঠে মৌলালিতে নামলেই মিস জুলেখার ঠিকানায় পৌঁছে যাবেন। কিন্তু সহদেববাবু আর দেরি করতে পারছেন না। তিনি বাড়ি থেকে বেরিয়েই সামনে একটা ট্যাক্সি পেয়ে সেটাতেই উঠে বসলেন। ট্যাক্সিটা মল্লিক বাজার আর পার্ক স্ট্রিটের মোড়ে ট্রাফিক পয়েন্টে অনেকক্ষণ আটকিয়ে গেল। মোড়ের মুখে একটি অল্প বয়সী ছেলে দৈনিক পত্রিকার সান্ধ্য বিক্রি করছিল, মাত্র 50 পয়সা দাম। আর এই সান্ধ্য সংস্করণে অনেক রকম রোমাঞ্চকর খবর থাকে, যা সকালের কাগজে সাধারণত পাওয়া যায় না। 1 কপি কাগজ ট্যাক্সির জানলা দিয়ে হাত বাড়িয়ে সহদেববাবু কিনলেন এবং তারপরেই সহদেববাবুর চমকিত হওয়ার পালা। একেবারে প্রথম পাতায় কাটারি হাতে সকালবেলার ডাবওয়ালার ছবি ছাপা হয়েছে এবং তার পাশে সংবাদ। সেই সংবাদের হেডলাইন হল, ডাকাতির দায়ে ক্যাবারে নর্তকীর স্বামী গ্রেপ্তার। সংবাদের মধ্যে ঘটনার বিস্তারিত বিবরণ ছাপা হয়েছে। জেরার মুখে পুলিশের কাছে আসামি কবুল করেছে যে তার নাম হল পটললাল। সে বিখ্যাত ক্যাবারে নাচিয়ে মিস জুলেখার বর্তমান স্বামী। আজ সকালে একটি বহুতল বাড়ির লিফটের মধ্যে মারাত্মক কাটারি হাতে একটি নাটকীয় পরিস্থিতির মধ্যে পুলিশ প্রচণ্ড তৎপরতার সঙ্গে তাকে হাতে নাতে গ্রেপ্তার করে। স্থানীয় থানা থেকে দুপুরবেলা তাকে গোয়েন্দা দপ্তরে নিয়ে আসা হয়েছে। সেখানে গোয়েন্দা দপ্তরের উপপ্রধান স্বয়ং তাকে জেরা করছেন। দুপুরবেলাতেই আসামিকে ব্যাংকশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে পটললালের হয়ে কেউ জামিনের আবেদন করেনি। বিচারক তাকে 7 দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আবার গোয়েন্দা দপ্তরে নিয়ে এসে তার জেরা চলছে। কিন্তু পটললাল এখনো স্বীকার করেননি যে সে ডাকাতি করার উদ্দেশ্যে ওই বহুতল বাড়িতে প্রবেশ করেছিল। তার হাতে কাটারি কেন ছিল সেই প্রশ্নের উত্তরে পটললাল প্রতিবারই বলছে যে ওই কাটারি ডাকাতির জন্যে নয়, ডাব কাটার জন্যে সে আনছিল। পুলিশ অবশ্য এই আজগুবি কথা বিশ্বাস করেনি। এই সংবাদ পাঠ করতে সহদেববাবুর 1 মিনিটও লাগেনি। ততক্ষণে ট্রাফিক খুলে গেছে। ট্যাক্সি লোয়ার সার্কুলার রোড ধরে মল্লিক বাজার পেরিয়ে গেছে। সংবাদটি পাঠ করে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েছেন সহদেববাবু। কিসে কি হয়, কিসে কি মিলে যায়। আশ্চর্য, পটললালকে এত সহজে পেয়ে যাবেন সেটা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি সহদেব গোয়েন্দা। কিন্তু এখন নিরীহ পটললালকে উদ্ধার করতে হবে। বলতে গেলে পটললালের বর্তমান হেনস্থার জন্যে সহদেববাবু নিজেও অনেকটা দায়ী। তিনি কাটারির অনুসন্ধান না দিলে পটললাল কাটারির অস্তিত্ব জানতেই পারত না। এই রকম গোলমালেও তাকে পড়তে হতো না।
তাড়াতাড়ি ট্যাক্সি ঘুরিয়ে সহদেববাবু গোয়েন্দা দপ্তরে চলে গেলেন। সেখানে পুলিশের গোয়েন্দা উপপ্রধান তখনও পটললালের জেরা চালিয়ে যাচ্ছেন। পটললালকে দেখেই সঙ্গে সঙ্গে তাকে চিনতে পারলেন সহদেববাবু। সেই কালো ফুল প্যান্ট, লাল স্পোর্টস গেঞ্জি, সকালের সেই চৌরঙ্গি মোড়ের ডাবওয়ালা। সহদেববাবুকে দেখে গোয়েন্দা উপপ্রধান জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, মিস জুলেখার স্বামী রত্নটিকে দেখছেন? আপনি উদ্ধার করার আগেই আমরা ওকে গ্রেপ্তার করেছি, একেবারে সাক্ষাৎ ডাকাত। এবার সহদেববাবু বললেন, এ লোকটা কিন্তু ডাকাত নয়, পুরো ব্যাপারটার আমি সাক্ষী। সহদেববাবুর কথায় মনে জোর পেয়ে হঠাৎ বারান্দার দিকে আঙুল দিয়ে দেখিয়ে পটললাল বললেন, ওই তো ওই তো। দেখা গেল বারান্দায় একটি বেঁটে মতন লোক, মাথায় টাক, পরনে পাজামা ফুল শার্ট, হাওয়াই চপ্পল পরে ঘুরঘুর করছে। তাকে ভেতরে ডেকে আনা হলো। চেহারা, জামা কাপড় ইত্যাদি দেখে এবং পটললালের ওই তো শুনে সহদেববাবুর কি মনে হওয়াতে তিনি লোকটিকে জিজ্ঞাসা করলেন, আপনি কি থিয়েটার রোডের মোড়ের ফ্ল্যাট বাড়িটার কেয়ারটেকার? লোকটি খুবই ভীতু প্রকৃতির। সামনের একটা চেয়ারে ধপ করে বসে পড়ে বলল, হ্যাঁ, আমার নাম নিতাই সামন্ত, আমি ওই বাড়ির কেয়ারটেকার, 17 তলার চিলে কোঠায় থাকি। গোয়েন্দা উপপ্রধান বিস্মিত হয়ে ব্যাপার কি ঘটে লক্ষ্য করতে লাগলেন। সহদেববাবু নিতাই সামন্তকে জিজ্ঞাসা করলেন, কাটারিটা আপনি ওকে দিয়েছিলেন? নিতাই বলল, হ্যাঁ। সহদেববাবু বললেন, তাহলে পুলিশ যখন ওকে গ্রেপ্তার করলো, আপনি একটু এগিয়ে এসে সব কথা বললে এই লোকটির বিনা দোষে এতটা হেনস্থা হতো না। নিতাই বলল, আমি ছিলাম বাথরুমে, তাছাড়া 17 তলায় যে নিচের কোনো শব্দ পৌঁছায় না, তাছাড়া লোডশেডিংয়ে লিফটও বন্ধ, ওঠানামা নেই। অনেক পরে যখন ঘটনাটা শুনলাম, তখন পুলিশ ওকে নিয়ে চলে এসেছে। সহদেববাবু বললেন, তখন পুলিশের কাছে চলে গেলেন না কেন? নিতাই বলল, পুলিশকে বড় ভয় পাই, বিশেষ করে থানায় ঢুকতে বুক দূর দূর করে। পরে যখন শুনলাম এখানে নিয়ে এসেছে, বিবেকের দংশনে ভয়ে ভয়ে চলে এলাম, তাও ভেতরে ঢুকতে সাহস পাচ্ছিলাম না। সহদেববাবু বললেন, সে তো দেখলাম। গোয়েন্দা উপপ্রধানকে সকালবেলার পুরো ঘটনাটা গুছিয়ে বলতেই তিনি ব্যাপারটা বুঝতে পারলেন। কাটারিটা বাজেয়াপ্ত করে পটললালকে তিনি ছেড়ে দিলেন। পটললালকে নিয়ে আবার ট্যাক্সি করে এবার সরাসরি মিস জুলেখার মৌলালির আস্তানায় রওনা হলেন সহদেববাবু। ট্যাক্সিতে যেতে যেতে পটললাল তার বিড়ম্বিত জীবনের কথা সহদেববাবুকে বললেন। সব কথা লিখে লাভ নেই, এই কাহিনীতে তার প্রয়োজনও নেই। গত পরশুদিন সন্ধ্যার পর থেকের ঘটনাবলী হলেই চলবে। সেদিন মিস জুলেখা থিয়েটার হলে চলে যাওয়ার পর 3 জন শক্তিশালী অনুগ্রাহককে নিয়ে এসে রেশম কুমারী জুলেখার বাড়িতে হামলা চালায়। তখন বিনাপানি একাই ছিল বাড়িতে। তাকে ভয় দেখিয়ে জেনে নেয় পটললাল কোথায়, কিন্তু শুধু পটললালকে উদ্ধার করাই রেশম কুমারীর উদ্দেশ্য ছিল না। তিনি চেয়েছিলেন মিস জুলেখাকেও শিক্ষা দিতে, যাতে পটললালের ওপর অধিকার মিস জুলেখা ছেড়ে দেয়। বিনাপানি যাতে চেঁচামেচি করতে না পারে, সেই জন্যে ঠিক হলো তাকেও পটললালের ঘরে শিকল দিয়ে রাখা হবে। কিন্তু বিনাপানি এতে কাঁদাকাটি করতে থাকে, বলতে থাকে, জামাইবাবুর সঙ্গে আমাকে একই ঘরে আটকিয়ে রেখো না, আমি তাহলে আর লোকজনকে মুখ দেখাতে পারবো না। বিনাপানির বক্তব্যের মধ্যে যথেষ্ট যুক্তি ছিল। তখন রেশম কুমারী সিদ্ধান্ত নিলেন বিনাপানির সঙ্গে তিনিও ওই ঘরে পটললালের সঙ্গে থাকবেন।
বাইরে থেকে শিকল তুলে দিলে আর বোঝা যাবে না ভেতরে পটললাল ছাড়াও অন্যেরা রয়েছে। থিয়েটার থেকে ফিরে কোনোদিনই মিস জুলেখা বিনা পানির খোঁজ করেন না, বাইরে থেকেই খেয়ে আসেন। বাড়ি ফিরে সঙ্গে সঙ্গে শুয়ে পড়েন। রেশম কুমারীর হিসেব মতো আজও ঠিক তাই হয়েছিল। তাছাড়া মিস জুলেখা শুয়ে পড়া মাত্র ঘুমিয়ে পড়েন, কিন্তু গলদ হয়েছিল অন্য জায়গায়। যে লোকটিকে রেশম কুমারী মিস জুলেখা ঘুমিয়ে পড়লে বক্সরুমের শিকল খুলে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, সে নামকরা গুন্ডা হলেও সাংঘাতিক ঘুম কাতুরে। মিস জুলেখা ঘুমিয়ে পড়ার আগেই সে নিজেই ঘুমিয়ে পড়ে, ফলে দরজা খোলা হলো না। তখন বাধ্য হয়ে রেশম কুমারীকে খুটখাট শব্দ করতে হয়। ওইটুকু বদ্ধ ঘরে গরমে গুমোটে তিনজনের দম বন্ধ হয়ে আসছিল। এর পরের ঘটনা তো আগেই বলেছি। পটললালের কাহিনী শুনতে শুনতে ট্যাক্সি মিস জুলেখার বাড়িতে পৌঁছে গেল। শুধু আর একটা প্রশ্ন ছিল সহদেববাবুর, তা ডাবওয়ালা হতে গেলেন কেন? পটললাল বললেন, আর জুলেখার বাড়ি থেকে দৌড়ে পালানোর সময় আমি দাঁড়িয়ে পড়লাম। বললাম, জুলেখা অজ্ঞান হয়ে পড়ে গেছে, এভাবে তাকে ফেলে যেতে পারবো না। সঙ্গে সঙ্গে রেশম আমাকে লাথি মারে, আমি মুখ থুবড়ে পড়ে যাই। রেশমের লোকেরা আমাকে পাঁজা কোলা করে গাড়িতে তুলে রেশমের বাড়িতে নিয়ে আসে। পরদিন দুপুরে রেশম যখন রিহার্সাল দিতে যায়, আমিও পালাই। তারপরে শ্যাকরার দোকানে গিয়ে বলি, নাকছাবি লাগবে না, আমার অগ্রিম 200 টাকা ফেরত দিন। লোকটা একটু গাঁই গুঁই করে শেষে টাকাটা ফেরত দিয়ে দিল। সেই টাকা নিয়ে ভাবলাম নিজের পায়ে দাঁড়াবো। থিয়েটার রোডের মোড়ে ডাবের ব্যাপারীর কারবারটা কিনে নিলাম। তারপরে তো আপনি জানেন। মিস জুলেখা পটললালকে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গেলেন। শুধু একটাই প্রশ্ন, পটললাল আবার পালাবে না তো? সহদেব বললেন, পালালেও রেশম কুমারীর কাছে আর যাবে বলে মনে হয় না। এমনকি ওর নাকছাবির বায়নার টাকাও ফেরত নিয়ে এসেছে। আপাতত এতেই সন্তুষ্ট মিস জুলেখা। পটললালকে নিয়ে তিনি নৈশভোজ করতে পার্ক স্ট্রিটের দিকে রওনা হলেন। ডাক্তার সহদেব সুখকেও সঙ্গ দিতে বললেন। সহদেববাবু বাইরে খান না, সপাক খান, তাই গেলেন না। এই মিলনান্ত কাহিনীর অবশেষে একটা ছোট্ট দুঃখের ব্যাপার আছে। ডাক্তার সহদেব সুখ ভেবেছিলেন মিস জুলেখা তাঁকে ফি দেবেন তার 2 মাসের নাচের মজুরি 10,000 টাকা। মিস জুলেখা তো স্পষ্টই বলেছিলেন, আমার 2 মাসের নাচ। কিন্তু তার মানে যে নগদ টাকা নয়, মিস জুলেখা তাকে 2 মাস উইংস থেকে তার নাচ উপভোগ করতে দেবেন, সেটা সহদেব ডাক্তার ভাবেননি। সহদেব ডাক্তারের যে খুব ক্ষতি হয়েছে তা কিন্তু মনে হচ্ছে না। এখন পর্যন্ত একটি শো তিনি বাদ দেননি। প্রতি সন্ধ্যায় জুলেখার মোহময়ী নৃত্যে তিনি মশগুল। হ্যাঁ, পুনশ্চ এই রসরহস্য কাহিনীর নায়িকা মিস জুলেখা ওরফে শ্রীমতী লেখা ভট্টাচার্যের 3 ছেলে মেয়ে। কিন্তু কাহিনীটি প্রাপ্তবয়স্কদের জন্য রচিত বলে ওই 3 বালক বালিকাকে কাহিনীর বাইরে রেখেছি।